আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব ট্রেড ফাইন্যান্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ TFFE এর 10 নম্বর প্রশ্ন। এটা অধ্যায় হচ্ছে আমাদের লেকচার শীট 3, চ্যাপ্টার 3 নাম্বার চ্যাপ্টার, ইন্টারন্যাশনাল ট্রেড পেমেন্ট মেথড অবলিক ট্রেড সার্ভিস প্রোডাক্ট। আমরা এখানে 10 নম্বর প্রশ্ন আলোচনা করব। বাংলাদেশের ভালো আমদানির জন্য ক্রেতার ক্রেডিট সুবিধা ইতিবাচক ও নেতিবাচক প্রভাব ব্যাখ্যা করব। তাহলে আমরা আমদানি যদি আমরা করে থাকি, সে আমদানিকৃত পণ্যের জন্য ক্রেডিট সুবিধার ইতিবাচক প্রভাব এবং নেতিবাচক প্রভাব আলোচনা করতে, মানে ঋণের সুবিধা আমাদের প্রভাবগুলো আলোচনা করতে বলছে। ইতিবাচক প্রভাবটা হচ্ছে তহবিলের এক্সেস। এখানে কিসের সুবিধার কথা বলছে আমরা মনে রাখতে হবে যে আপনার ক্রেডিটের সুবিধা। ক্রেডিট বলতে ঋণের সুবিধা। তার প্রথমটা হচ্ছে এই ঋণ পাওয়ার ফলে একজন ক্রেতার কি কি সুবিধা হতে পারে, সেটা হচ্ছে তহবিলের এক্সেস। সহজে তহবিলগুলো সে সংগ্রহ করতে পারে বা এক্সেস করতে পারে, সেই তহবিল ব্যবহার করতে পারে। আমদানি বৃদ্ধি, সে আমদানি করতে পারে, সে আরো বেশি বেশি পণ্য আমদানি করতে পারে। প্রতিযোগিতামূলক সুবিধা সে গ্রহণ করতে পারে, যে সেখান থেকে আমাদের বিদেশ থেকে বা বাইরে থেকে পণ্য আমদানি করে আমাদের বাংলাদেশে যে প্রতিযোগিতামূলক পণ্য বাজার রয়েছে, সে বাজারে সে অংশগ্রহণ করতে পারে। নেতিবাচক প্রভাবের ফলে রয়েছে বিদেশি ঋণদাতাদের উপর নির্ভরশীল বা বিদেশি দাতাদের উপর নির্ভরশীল হতে হয়, মুদ্রা ঝুঁকি, ঋণের বোঝা, দেশীয় শিল্পের উপর প্রভাব। তো এখানে আমাদের 3-4টা পয়েন্ট, 3-6টা পয়েন্ট, এখানে 3টা পয়েন্ট, এখানে 3টা পয়েন্ট দেওয়ার চেষ্টা করব। যে বিদেশি দ্রব্যের প্রভাব, দেশীয় শিল্পের ক্ষতি বা দেশীয় কর্মসংস্থানের ক্ষতি। এখানে নেতিবাচক প্রভাবগুলো আমরা দিতে পারি, আরো অনেক দিতে পারি। যে আমরা পণ্য আমদানির ফলে ক্রেডিট সুবিধা নেওয়ার ফলে পণ্য আমদানি বেশি বেশি করলে, তাহলে এখানে আমাদের যে শিল্প রয়েছে, সেই শিল্পে শ্রমিকদের আমাদের কর্মসংস্থানের সমস্যা হতে পারে, বা আমাদের শিল্পের জন্য সেটা ঝুঁকিপূর্ণ বা হুমকি হতে পারে। এরভাবে এগুলো দেওয়ার চেষ্টা করবো আর কি। আমরা এখন এই যে TFF এর 4 নাম্বার যে লেকচার, ডকুমেন্ট অ্যান্ড ট্রেড সার্ভিস, গুরুত্বপূর্ণ অধ্যায় ডকুমেন্ট অ্যান্ড ট্রেড সার্ভিস। এখানে আমরা কিছু বিষয়, অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে এবং এখান থেকে আমাদের প্রশ্ন হবেই হবে এই অধ্যায় থেকে, এবং সিটি ফাটা করে প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন আসে। তো আমরা অনেক বড় অধ্যায়, এটি বড় বলতে 21টি প্রশ্ন আছে। অন্য অধ্যায়গুলোতে যেমন অল্প প্রশ্ন হচ্ছে, এটা এখানে 21টি আছে। তো প্রথম যে ছকটা আছে, এই ছকটা আমাদের জানা অত্যন্ত জরুরি। হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপ অফ ডকুমেন্ট ইন ইন্টারন্যাশনাল ট্রেড ট্রানজাকশন। এই প্রশ্নটা আমাদের জানলে এই অধ্যায়ের 60, 70, 80% প্রশ্ন হয়ে যাবে আপনার। এই ছকটা যদি আপনি ব্রেনের মধ্যে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি অনেক কিছু এখান থেকে লিখতে পারবেন। তাহলে আন্তর্জাতিক বাণিজ্যে লেনদেনের বিভিন্ন ধরনের নথি কি কি, তাহলে এই ছকটা আমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করব। এখানে আছে ক্রমিক নম্বর, শ্রেণী, কেন প্রয়োজন, নথির উদাহরণ। তাহলে এখানে আমাদের আছে শ্রেণীতে আছে পরিবহন নথি। পরিবহন নথি কি কি নথি ব্যবহার হয়? পরিবহন নথি, বীমা নথি, আর্থিক নথি, বাণিজ্যিক নথি, অফিসিয়াল নথি। পরিবহন নথি কেন প্রয়োজন হয়? চালানের প্রমাণপত্র হিসাবে ব্যবহার হয়। কি কি নথি এখানে আমাদের আছে? বিল অফ লেডিং, এয়ারওয়ে বিল, ট্রাক রসিদ, কুরিয়ার রসিদ ইত্যাদি। এটা হচ্ছে আমাদের কাছে পরিবহন নথি হিসেবে নথি হিসেবে ব্যবহার হয়। আর বীমা নথি হিসেবে ব্যবহার হয় পণ্য বহনের সময় ঝুঁকি কভার করার জন্য, এটা আমাদের প্রয়োজন হয়। আর এখানে বীমা পলিসি, বীমা সার্টিফিকেট, খোলা কভারের অধীনে ঘোষণাপত্র ইত্যাদি, এখানে আমাদের বীমা নথি। আর্থিক নথি আছে, আর্থিক নথি বা আর্থিক দাবির প্রমাণপত্র হিসেবে থাকে বিল অফ এক্সচেঞ্জ, চেক, প্রমিসারি নোট ইত্যাদি। বাণিজ্যিক নথি হিসেবে
এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবেন। এই যে এখানে যেটা নথির উদাহরণের যেগুলা কলামে ব্যবহার হয়েছে এগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এগুলো ব্যবহার অনেক আছে আমাদের কিন্তু পরে। বাণিজ্যিক নথি মালামালের বর্ণনা কাজে এটা ব্যবহার হয়। বাণিজ্যিক চালান, পরিদর্শন সার্টিফিকেট, প্যাকিং তালিকা, ওজন তালিকা ইত্যাদি। তারপরে আছে অফিসিয়াল নথিতে রপ্তানি দেশ বা আমদানি দেশের প্রয়োজনীয়তার সাথে সম্মতির প্রমাণপত্র, মূল সার্টিফিকেট, বৈধ চালান, রেডিয়েশন সার্টিফিকেট, রপ্তানি লাইসেন্স ইত্যাদি। এখানে যে কথাগুলো আছে এই কথাগুলো অন্ততপক্ষে আপনি একটু মনে রাখার চেষ্টা করবেন। আপনি অনেক প্রশ্ন থেকে আপনি অনেক প্রশ্নের মুসিবত থেকে আপনি রক্ষা পাবেন। এই কথা আপনার অবশ্যই মনে রাখতে হবে যে কোনটা পরিবহন নথি, কোনটা বিমান নথি, কোনটা আর্থিক নথি, বাণিজ্যিক নথি, অফিসিয়াল নথি। আচ্ছা, তো আর এখানে কিছু সহায়ক আলোচনা আছে আমাদের। সহায়ক আলোচনাগুলোর মধ্যে আছে সহায়ক আলোচনাগুলোর মধ্যে আছে যে ব্যাংকগুলি ডকুমেন্টারি সংগ্রহ এবং ক্রেডিট পেমেন্টের পদ্ধতিতে নথিগুলোর সাথে সরাসরি সম্পর্কিত। তাহলে আমাদের যে ব্যাংকগুলো এটা ডকুমেন্টারি সংগ্রহ এবং ক্রেডিট পেমেন্ট যেটা করবো সেটা কাগজপত্রের ভিত্তিতে তো করবো, তাই না? এটা সরাসরি সংগ্রহ, ডকুমেন্টারি সংগ্রহ এবং ক্রেডিট পেমেন্টের সাথে সরাসরি মানে ডকুমেন্টারিটা এটা কি করবে, আমাদের রপ্তানিকারক যে ডকুমেন্টারি পাঠিয়ে দেবে এটা ব্যাংক সংগ্রহ করবে, আর ক্রেডিট পেমেন্ট যেটা করবে যে টাকাটা পে করবে সে এই টাকা পেমেন্ট করার ক্ষেত্রে ব্যাংকটা সরাসরি সংযুক্ত থাকে। আচ্ছা, তারপরে এখানে বলা আছে এটা সহায়ক আলোচনা এবং আমাদের কাজে লাগবে আর কি ভবিষ্যতে। ডকুমেন্টারি সংগ্রহের অধীনে নথি দুই ধরনের হয়, একটা হচ্ছে আর্থিক নথি আর একটা হচ্ছে বাণিজ্যিক নথি। আর্থিক নথি আর বাণিজ্যিক নথি। আচ্ছা, আর্থিক নথির অধীনে আর্থিক দাবির অন্তর্ভুক্ত নথি যেমন বিল অফ এক্সচেঞ্জ, চেক, প্রমিসারি নোট ইত্যাদি এখানে যেটা আলোচনা করা আছে। এই যে আর্থিক নথি এখানে যেটা এই আর্থিক নথি যেটা আলোচনা করা হলো এই আর্থিক নথি। আচ্ছা, তারপরে বলা আছে যে বাণিজ্যিক নথির অধীনে আর্থিক নথি ব্যতীত সমস্ত নথি অন্তর্ভুক্ত থাকে যা যেমন বিল অফ লেডিং, বীমা নীতি, বাণিজ্যিক চালান, উৎসের সার্টিফিকেট মানে যেখান থেকে অরিজিনের সার্টিফিকেট আর কি ইত্যাদি। তাহলে এখানে এই অন্যদিকে ডকুমেন্টারি ক্রেডিট নথিগুলোর 4টি গ্রুপে বিভক্ত: ট্রান্সপোর্ট ডকুমেন্ট, কমার্শিয়াল ইনভয়েস, ইন্স্যুরেন্স ডকুমেন্ট এবং অন্যান্য ডকুমেন্ট। এগুলা হচ্ছে আপনার সহায়ক আলোচনা। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা দুইটা নথিকে দুই ভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে আর্থিক নথি আর একটা হচ্ছে বাণিজ্যিক নথি। আর্থিক নথি কোনগুলা? বিল অফ এক্সচেঞ্জ। এই যে আর্থিক নথির যে কলামটা 3 নাম্বার যে কলামটা, এই 3 নাম্বার কলামে আর্থিক নথিতে কি কি আছে? বিল অফ এক্সচেঞ্জ, চেক, প্রমিসারি নোট এগুলা। আর বাদ বাকি যে আছে সবগুলা হচ্ছে আমাদের কাছে কি বাণিজ্যিক নথি। তাহলে আমরা এখানে যে নথিগুলো ব্যবহার করা হয়েছে আমরা স্বাভাবিকভাবে আমরা যখন ভাবি যে নথিগুলোকে কয়ভাবে ভাগ করা হয়, মানে ডকুমেন্টারি সংগ্রহের জন্য নথিগুলোকে কয়ভাবে ভাগ করা হয়? 2 ভাবে ভাগ করা হয়। এগুলা কিন্তু সহায়ক আলোচনা। তো এখানে আমাদের আর্থিক নথি আর বাণিজ্যিক নথি এই দুইটা নথি শেষ। আর্থিক নথিতে আমাদের বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসারি নোট ইত্যাদি, আর অন্যান্য সবগুলো হচ্ছে বাণিজ্যিক নথি। আচ্ছা, আমি আবারও বলছি এগুলা একটু খালি একটু মনে রাখবেন যে কোনটা কোন নথিতে, এটা একটু মনে রাখার চেষ্টা করবেন, তা আমরা পরে আলোচনাতে যাই। আমাদের এগুলা বারবার আসবে। তো এখানে কিছু কিছু বিষয় এখানে আমাদের বের হয়, যেমন ইউসিপি 600 বা আইএসবিপি 745 এরকম আপনাদের প্রশ্নে আসে। তো এর প্রশ্নগুলো দেখে আমরা মনের মতো অনেক রকম খটকা তৈরি হয়। এই জিনিসগুলো এখানে আপনাদের ভেঙে দেওয়া আছে। ইউসিপি 600 অর্থ ইউনিফর্ম কাস্টমস অ্যান্ড প্র্যাকটিস ফর ডকুমেন্টারি ক্রেডিটস, আর আইএসবিপি হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস। এটা হচ্ছে আমাদের এই দুটার
অ্যাব্রিভিয়েশন। তো এখানে যেটা বলা আছে যে বাণিজ্যিক চালান কি, ইউসিপি 600। তাহলে ইউসিপিটা কি? ইউনিফর্ম কাস্টমস অ্যান্ড প্র্যাকটিস ফর ডকুমেন্টারি ক্রেডিট, এবং আইসিবি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস 745 অনুযায়ী চালানের প্রাথমিক প্রয়োজনীয়তাগুলো কি কি। তাহলে আপনি যখন এরকম বলা থাকবে, এরকম যখন কোনো বলা থাকবে, তখন এটা আপনি মাথায় নিয়ে আসবেন না। আপনি দেখবেন যে কি বলছে এখানে, প্রয়োজনীয়তা বলছে, প্রাথমিক চালানের প্রাথমিক প্রয়োজনীয়তা বলছে, এটাই আপনি আলোচনা করবেন। এগুলো যখন মাথায় নিয়ে আসবেন তখন আপনার মাথা ঘুরপে খেতে পারে, তখন বিভিন্ন রকম আপনার আসবে। তো আমাদের এই অনুযায়ী লিখতে হবে, আপনি অ্যান্সার যেটা পড়বো সেটা এই অনুযায়ী আছে, এর বাইরে নাই। আচ্ছা, বাণিজ্যিক চালান। তাহলে বাণিজ্যিক চালান, চূড়ান্ত অর্থে বাণিজ্যিক চালান হলো পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য বিক্রেতার বিল। তাহলে চালান হচ্ছে কি? বিক্রেতার বিল। চালান যেটা আমরা যদি কোনো কিছু চালান ঢাকা থেকে চিটাগাং পাঠিয়ে দিই, তাহলে যে ট্রাকে করে পাঠিয়ে দিব, সে ট্রাকের ড্রাইভারের হাতে বা ট্রাকের সাথে যে লোক থাকবে সে লোকের হাতে আমরা একটা কাগজ পাঠিয়ে দিই, যেটাকে বলে কি চালান। সেটা ক্রেতার কাছে গিয়ে সেই চালান অনুযায়ী মালগুলো বুঝিয়ে নেয়। তাহলে এই চালানে এগুলো এখানে উল্লেখ থাকে, পণ্যের বিবরণ সহ মালামালের বিবরণ উল্লেখ থাকে। আচ্ছা, তাহলে এই চালানটা কে তৈরি করে? চালানটা তৈরি করে বিক্রেতা, তৈরি করে ক্রেতাকে দেয়। আচ্ছা, তো পণ্য ক্রেতা এবং বিক্রেতার প্রামাণ্য দলিল হিসেবে ব্যবহার হয় চালান। বিভিন্ন ধরনের ভাউচার, চালান, এইগুলো আমাদের কিছু মানে প্রমাণপত্র হিসেবে ব্যবহার হয়। আমাদের ব্যাংকের প্রমাণপত্র কি? ব্যাংকের প্রমাণপত্রই হচ্ছে কি? ভাউচার। আমাদের ক্যাশ ডিপোজিট স্লিপ, চেক, বিভিন্ন রকম আমরা যখন বিল করি, বিলের ভাউচার, এইগুলা হচ্ছে আমাদের কাছে প্রমাণপত্র। আপনার আন্দাজে যদি বিল করে যান তাহলে হবে না, সেটা কি লাগে? আমাদের ভাউচার দেখাইতে হয়, ভাউচার লাগে, তাই না? সেই ভাউচারটা হচ্ছে আমাদের কাছে প্রমাণপত্র। ভাউচার থাকলে আপনি সহি সালামতে থাকবেন, যদি না থাকে আন্দাজে করলে কিন্তু ধরা খেয়ে যাবেন অডিট আসলে, যদি চোখে পড়ে। তাহলে এই চালান এবং ভাউচারগুলো হচ্ছে আমাদের কাছে প্রমাণপত্র। বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতা ক্রেতাকে পূর্ণ বিবরণ, জাহাজ বাহকের নাম, প্রেরণের বন্দর, গন্তব্য, মালবাহী বীমা এবং পণ্যের উৎস, পণ্যের পরিমাণ, দর, মূল্য, বাট্টার পরিমাণ, মানে যত ধরনের আছে ইত্যাদি উল্লেখপূর্বক যে দলিল প্রদান করে তাকে চালান বলে। তাহলে আপনি আপনার মতো লেখে, মানে যতদূর লিখতে পারেন, মালের বিবরণ, মালের দাম, মালের পরিমাণ, মালের কালার কুলার যা আছে আপনি সবগুলো লিখতে পারেন। লেখার পরও আপনার ইত্যাদি লিখতে হবে, মানে আরো কিছু লেখা যায়। লিখে উল্লেখপূর্বক যে দলিল প্রদান করা হয় সেটা হচ্ছে চালান বলে। সে চালানটা কে তৈরি করে? বিক্রেতা তৈরি করে, ক্রেতাকে পাঠানোর জন্য সেটা তৈরি করে। তাহলে এখানে তৈরি করবে কে? বিক্রেতা তৈরি করবে, মানে রপ্তানিকারক তৈরি করবে। তাহলে এখানে আমাদের আমদানিকারককে তার নিজের এবং তার দেশের কাস্টমস এবং অন্যান্য কর্তৃপক্ষের চাহিদা মেটানোর জন্য চালানের বেশ কয়েকটি কপির প্রয়োজন হতে পারে। মানে সে চালানটা যে রপ্তানিকারক ওই দেশ থেকে পাঠাচ্ছে, এই জন্য বিভিন্ন কপি, মানে 4-5টা কপি হতে পারে, তার দেশের বিভিন্ন জায়গায় আমাদের দিতে হতে পারে। বাণিজ্যিক চালানের জন্য কোনো আদর্শ ফর্ম নেই। প্রতিটি রপ্তানিকারক তার নিজস্ব বাণিজ্যিক চালান ফর্ম ডিজাইন করে। এটি অর্থ প্রদানের জন্য একটি আনুষ্ঠানিক অনুরোধ হিসেবে কাজ করে, রপ্তানিকারক আমদানিকারক চুক্তির প্রমাণ হিসেবে কাজ। মানে বলছে চালানের কোনো আদর্শ কোনো ফর্ম নেই, তবে এটা বিভিন্ন রপ্তানিকারক বিভিন্ন তাদের যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিস অনুযায়ী চালানের একটা ফর্ম তৈরি করে। আচ্ছা, তাহলে চালান কি? চালান সংক্ষেপে আমরা এভাবে লিখে দেব। লিখে দেওয়ার পর আমাদের বলছে চালানের প্রয়োজনীয়তা। চালানের প্রয়োজনীয়তা ইউসিপি 600 এবং এত অনুযায়ী আমাদের চালানের প্রয়োজনীয়তা বলছে। চালান কেন প্রয়োজন? তো একটি চালানে কি কি প্রয়োজন থাকতে পারে? কি প্রয়োজনীয়তা বলতে এখানে একটি চালানে কি কি থাকা প্রয়োজন, এইরকম আর কি। একটি চালানে কি কি থাকা প্রয়োজন? তো চালানের যেহেতু আদর্শ ফর্ম নেই, এইরকম একটা আমাদের এই যে ইউসিপি 600 এবং আইএসবিপি একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট দিয়েছে যে এটা এইরকম, এই জিনিসগুলো আমাদের থাকা প্রয়োজন।
কি কি জিনিস থাকা প্রয়োজন? ইস্যুকারীর নাম, মানে যারা ইস্যু করছে, বিক্রেতার নাম মানে রপ্তানিকারকের নাম, কাকে ইস্যু করা হয়েছে, যাকে ইস্যু করছি মানে আমদানিকারকের নাম, শিরোনাম থাকবে কি কি পাঠাচ্ছি আমরা, মুদ্রা থাকবে আমাদের কোন মুদ্রায় এটা আমাদের লেনদেন হবে বা কোন দেশের মুদ্রায় পাঠাচ্ছি সেটা আমাদের এখানে স্পষ্ট থাকবে, স্বাক্ষর থাকবে আমাদের, রপ্তানিকারকের স্বাক্ষর থাকবে এবং তারিখ থাকবে, পণ্যের বিবরণ থাকবে, পণ্যের বিবরণ থাকবে এখানে যেটা পড়লাম। তারপরে আছে অগ্রিম অর্থ প্রদান এবং ডিসকাউন্ট চার্জ খরচ থাকবে, যদি অগ্রিম অর্থ প্রদান করা থাকে তাহলে সেটা উল্লেখ থাকবে, যদি ডিসকাউন্ট পায় সেটা থাকবে, চার্জ থাকলে বা খরচ করতে সেটাও থাকবে। আর বাণিজ্যিক শর্তাবলী, অন্যান্য আমাদের বাণিজ্যিক যে শর্তাবলী থাকবে সেই শর্তাবলী সেখানে লেখা থাকবে। এখানে আমাদের মোটামুটি আমরা একটা চালানে এই ফরম্যাট গুলাই থাকে, যে আমাদের বাংলাদেশে যে চালানগুলো ব্যবহার হয় বিভিন্ন দোকানে বা বিভিন্ন বিজনেসে যেটা ব্যবহার হয় এইরকম ফরম্যাটই থাকে, এগুলাই থাকে। তাহলে এই বিষয়গুলো আপনি দেখা যাচ্ছে যে এগুলা আপনি একটু স্বাভাবিকভাবে যখন ভাবতে যাবেন যে যখন একটা দোকানের ক্যাশ মেমো থাকে, একটা ক্যাশ মেমো থাকে, বা দোকানে যখন আপনাকে একটা স্লিপ করে দেয় সেই দোকানে কি কি থাকে, দোকানে আমাদের দোকানের নাম থাকে মানে বিক্রেতার নাম থাকে, আমাদের ক্রেতার নাম, ক্রেতার সাইন থাকে, বিক্রেতার সাইন থাকে, তো আমাদের হচ্ছে এখানে কাকে কাকে দেওয়া হচ্ছে মানে কার কাছে পণ্যটা বিক্রি করছে তার নাম থাকে, পণ্যটির বিবরণ থাকে, যে কি ক্রয় করতেছেন সেটা বিবরণ থাকে, কত টাকা করে দর থাকে, কত টাকা, টাকা মানে সেটা মুদ্রা, যেহেতু আমাদের আন্তর্জাতিক মানে যেটা ব্যবহৃত হয় সেটা মুদ্রাটা এখানে উল্লেখ থাকবে, স্বাক্ষর থাকবে, পণ্য, এই জিনিসগুলো আপনি একটু বানে লিখবেন, মানে এই জিনিসগুলোই ব্যবহার হয় এখানে, এর বাইরে আমাদের ব্যবহার হয় না। দুই একটি কম বেশি হতে পারে, সমস্যা নেই। তবে আপনি যখন এই জিনিসগুলো একটু ইস্যুকারী নাম, কাকে ইস্যু করেছে তার নাম মানে আমদানিকারকের নাম, রপ্তানিকারকের নাম, এই জিনিসগুলো যদি আপনি এখানে সিরিয়ালি কয়েকটা দেন তখন বিষয়গুলো কিন্তু একটু আপনি লাইনে আসবেন। দুই একটা মিস্টেক হতে পারে, কম বেশি হতে পারে, 8টা দেওয়া আছে আপনার 7টা হতে পারে, 6টা হতে পারে, সমস্যা নেই। আপনি একটু সিরিয়ালি এই বিষয়গুলো একটু ধারাবাহিকভাবে লেখার চেষ্টা করবেন। আচ্ছা, চালানের বিভিন্ন ধরনের ফর্ম আলোচনা করুন। এখানে চালানের ফর্মগুলোর মধ্যে আমাদের যে বিষয়গুলো আলোচনা করা হচ্ছে, কনসুলার বা বাণিজ্যিক দূতাবাস চালান, কাস্টমস চালান, তারপরে আছে প্রত্যায়িত চালান, বৈধ চালান, ট্যাক্স চালান। তো নির্দিষ্ট দেশে চালানের জন্য এই ধরনের চালানের প্রয়োজন হয় এবং আমদানিকারক দেশের কনসুলেট দ্বারা প্রত্যয়িত হয়। এতে সাধারণত বিক্রেতা এবং ক্রেতার তথ্য বিবরণ, তাদের মূল্য যা আছে সবগুলো মানে চালান তথ্য এগুলো থাকবেই। কাস্টম চালান হচ্ছে একটি কাস্টম ইনভয়েস যা বাণিজ্যিক চালান নামে পরিচিত, অপরিচিত আন্তর্জাতিক চালানের জন্য কাস্টম কর্তৃপক্ষের প্রয়োজনীয় একটি নথি। এতে ওই একই কথাই থাকবে, পণ্যের বিবরণ, মান, কি কি জিনিসগুলো আছে সেই জিনিসগুলো এখানে অন্তর্ভুক্ত থাকবে। আমদানি শুল্ক, আমদানি চার্জ, এই যে জিনিসগুলো থাকবে সেই জিনিসগুলো সবই উল্লেখ থাকবে, এটা আমরা লিখবো। অর্থাৎ এই পয়েন্টগুলো একটু মনে রাখার চেষ্টা করবো এবং কাস্টম কথাটা আমরা এখানে উল্লেখ থাকবে যে কাস্টম কর্তৃক মানে কাস্টম কর্তৃক আমরা যে চালানটা আমরা ইস্যু হয় বা কাস্টম কর্তৃক যে চালানটা আমরা নির্দিষ্ট ফরম্যাটে যেটা ইস্যু করা হয়, ক্রেতা বিক্রেতার নাম সেটা থাকবে, পণ্যের বিবরণ থাকবে, পণ্য বিবরণ প্রত্যেকটা চালানে থাকবে, পণ্যের বিবরণ থাকবে, আমাদের মুদ্রা থাকবে, এই জিনিসগুলো এবং সেটার শুল্ক কত হবে সেই জিনিসগুলো সবই ওখানে দেওয়া থাকবে। প্রত্যায়িত চালান, প্রত্যায়িত চালান হলো এমন একটি চালান যা অনুমোদিত সত্তা দ্বারা যাচাই বা অনুমোদন করা হয়েছে, যেমন একটি চেম্বার অফ কমার্স বা একটা আর্থিক সংস্থা। তাহলে প্রত্যায়িত চালানটা হচ্ছে কি কোনো সংস্থা দ্বারা যেটা আমরা অনুমোদন হবে এমন ধরনের চালানকে আমরা প্রত্যায়িত চালান বলবো। এই চালানে একই পণ্যের বিবরণ, মালের কালার, রং, মুদ্রা বিবরণ সবকিছু এখানে দেওয়া থাকবে। বৈধ চালান, একটা চালানের বৈধকরণের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদন বা অনুমোদন প্রাপ্তি জড়িত। সাধারণত আন্তর্জাতিক লেনদেনের জন্য এই প্রক্রিয়ার মধ্যে কনসুলেট বা দূতাবাস দ্বারা চালানের প্রমাণীকরণের সাথে গন্তব্য দেশ এবং বৈধতা এবং গ্রহণযোগ্যতা নিশ্চিত করার জন্য অতিরিক্ত সার্টিফিকেট বা নোটারাইজেশন অন্তর্ভুক্ত থাকতে পারে। মানে বৈধতা বলতে আপনার বৈধতা পাওয়ার জন্য আপনি নোটারি পাবলিক করতে পারেন বা আপনার যদি অতিরিক্ত কোনো কিছু এভিডেন্স থাকে সেই এভিডেন্সগুলো আপনি দিতে পারেন, সেটা হচ্ছে বৈধ চালান।
ট্যাক্স চালান, ট্যাক্স ইনভয়েসের জন্য আমরা সরকারের যে ট্যাক্স ইনভয়েস প্রদান করার জন্য আমরা ট্যাক্স চালানের যে ফরম্যাটটা সেই ফরম্যাটে আমরা কিন্তু জমা করে থাকি। তো এখানে ট্যাক্স ইনভয়েস হলো একজন বিক্রেতা কর্তৃক ক্রেতা জারি করা একটি নথি যা বিক্রয়ের বিবরণ, বিশদ এবং প্রযোজ্য করের করের বিবরণ প্রদান করে। তাহলে এই চালানে আমাদের করের বিবরণগুলো আমাদের থাকবে। কাস্টম চালানে কিন্তু শুল্কের কথা বলা, কাস্টম চালানে কিন্তু আমাদের শুল্কের কথা বলা আছে, যে শুল্ক, কর ইত্যাদি কথা বলা থাকবে। আমাদের দূতাবাস এখানে কিন্তু আমাদের বিভিন্ন দেশের নাম থাকবে এবং আমাদের আমদানি রপ্তানিকারকের নাম থাকবে কনসুলার বা বাণিজ্যিক দূতাবাস চালানে। বৈধতার চালানে কিন্তু আমাদের হচ্ছে বৈধতার কোনো সার্টিফিকেট থাকতে হবে। প্রত্যয়িত চালানে প্রত্যয়ন করবে, মানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রত্যয়ন করবে এরকম আমাদের থাকতে হবে। আর ট্যাক্স চালানে আমাদের দেশীয় নিয়মকানুন অনুযায়ী আমাদের ট্যাক্সের হার অনুযায়ী ট্যাক্স হবে কত, সেই ট্যাক্সের কথা আমাদের ইনভয়েসে উল্লেখ থাকবে। এই কটা আমাদের এখানে বিভিন্ন ধরনের চালানের ফর্ম হতে পারে আর কি। পরিবহন নথির সাধারণ বিষয়বস্তু, এখানে এটা এক নজরে পড়ে যাবেন, মুখস্থ করার দরকার নেই, এক নজরে পড়ে যাবেন। অনেকগুলো আছে। পরিবহন নথির সাধারণ বিষয়, পরিবহন নথি মানে পরিবহনের যে মালটা যেটা পাঠিয়ে দিবে, জাহাজে করে মাল পাঠিয়ে দিচ্ছে, এইরকম একটা কাগজে আমাদের মালের মানে কোন পরিবহনে যাচ্ছে, এই পরিবহনটা কোথায় গিয়ে মালটা খালাস করবে, সে পরিবহনের ভাড়া কত, পরিবহনে কতটি কার্টুন মাল উঠবে, সবকিছু বিবরণ এখানে দেওয়া থাকবে। তাহলে পরিবহনের বাহকের নাম এবং স্বাক্ষর করতে হবে। এখানে বাহকের নাম, পরিবহন কে চালাবে সে পরিবহন বাহকের নাম এবং স্বাক্ষর থাকবে। বোর্ড নোটেশন, তারপর হচ্ছে প্রাপ্তির স্থান, লোড করার বন্দর, সাবের বন্দর এবং বিতরণের স্থান। তাহলে এখানে কোথা থেকে মাল উঠাইছে, কোথা থেকে লোড হচ্ছে, কোন বন্দরে এটা খালাস করবে এবং কোথায় মালগুলো যাবে, সবগুলো আমাদের ওখানে থাকবে। ক্রেডিট এবং সামঞ্জস্যপূর্ণ পণ্যের বিবরণ, তো আমাদের এখানে ক্রেডিটের সাথে সামঞ্জস্যপূর্ণ পণ্যের বিবরণ, মানে লেটার অফ ক্রেডিটের সাথে আমাদের যে পণ্যগুলো আছে তার সামঞ্জস্যপূর্ণ বিবরণ থাকতে হবে। যে আপনি এসে ডকুমেন্টে এক ধরনের পণ্য আছে, আপনার পণ্যের মানে জাহাজে উঠাইছেন আর এক ধরনের পণ্য, তাহলে কিন্তু আমাদের হবে না। চিহ্ন এবং সংখ্যা সংক্রান্ত থাকতে হবে, আমাদের কোনো নির্দিষ্ট গোপন চিহ্ন থাকতে হবে এবং সেখানে সংখ্যা থাকবে। বহনকারী জাহাজ বা উদ্দেশ্য, বহনকারী জাহাজের নাম থাকতে হবে, জাহাজের নাম, ঠিকানা। এখানে শোনেন, এখানে অনেকগুলো দেওয়া আছে, এর মধ্যে আপনি লিখতে লিখতে যতদূর আপনি লিখতে পারেন। এখানে 11টি দেওয়া আছে। আপনি পরিবহন নথির একটা পরিবহনের যে ডকুমেন্ট থাকবে, সেই ডকুমেন্টে কি কি বিষয়বস্তু থাকবে এই জিনিসগুলো এখানে আমাদের লিখতে হবে ধারাবাহিকভাবে। অন্যগুলো দেওয়া আছে, এর মধ্যে যে কটি থাকে। তবে যদি এটা প্রশ্নের উপর কিন্তু আমাদের নির্ভর করবে, যদি এর সাথে আরো প্রশ্ন লেস দিয়ে থাকে তাহলে এইভাবেই লিখবো। আর যদি এটাই আমাদের 5 মার্ক থাকে তাহলে এই যে এখানে 4-5টা বা 6-7টা পয়েন্ট লিখে আমরা এক লাইন করে লিখবো, এক লাইন করে লিখবো। বিভিন্ন প্রকার পরিবহন নথি আলোচনা করুন। তাহলে পরিবহন নথিতে কি কি থাকে, পরিবহন নথি নিয়ে কিন্তু আমাদের আলোচনা হচ্ছে। তারপরে অন্যান্য, তারপরে আসবে বীমা নথি, তারপরে আমাদের আর্থিক নথি, এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে আসবে। তাহলে পরিবহন নথিতে আমাদের বিভিন্ন প্রকার পরিবহন নথি কি কি এখানে আমাদের আছে। একক মডেল পরিবহন নথি, মাল্টি মডেল, কম্বাইন্ড পরিবহন নথি। তাহলে একক মডেল পরিবহন নথিটা কি, যে শুধুমাত্র একটি পরিবহনে আমাদের যাতায়াত করবে, যে আমাদের দেশ থেকে, আমাদের এই নির্দিষ্ট দেশ থেকে একটি পরিবহনেই যেটা এই দেশে আসে মালটা আসবে, সেটা হচ্ছে একক পরিবহন। এখানে বলা আছে একক পরিবহন মডেল হলো, একক মডেল পরিবহন নথি হলো সেই মডেল যা শুধুমাত্র একটি মোডের মাধ্যমে পণ্য পরিবহনের ক্ষেত্রে প্রযোজ্য, যেমন বিমান, রেল, জলপথ ইত্যাদি। একক মডেল পরিবহন নথির ক্ষেত্রে বিভিন্ন রূপ হতে পারে। সামুদ্রিকভাবে আমাদের আসতে পারে,
চার্টার্ড পার্টি, এয়ার ট্রান্সপোর্ট ডকুমেন্ট, সড়ক, কুরিয়ার, পোস্ট রসিদ, মানে আমাদের যে কোনো একটি মোডে আমাদের এখানে হতে পারে। ডকুমেন্টের বিভিন্ন রূপ থাকতে পারে, আমাদের স্থলপথ, আকাশপথ, জলপথ, এরকম আমাদের বিভিন্ন রকম থাকতে পারে। মাল্টিমোডাল বা কম্বাইন্ড, এটা নাম থেকে বুঝতে পারতেছি। মাল্টিমোডাল মানে বিভিন্ন মোডে থাকবে, যে আমাদের কিছু অংশ ট্রাকে যাবে, কিছু অংশ ট্রাকে যাওয়ার পর আমাদের নদী বন্দর থাকবে, সে নদী বন্দরে গিয়ে জাহাজে মাল যাবে, জাহাজ থেকে আবার আমাদের এখানে মাল খালাস করে আবার ট্রাকের মাধ্যমে আসবে, এইরকম। যা অথবা আমাদের ট্রাকে করে এয়ারপোর্টে যাবে, এয়ারপোর্ট থেকে আবার বিমানের মাধ্যমে আবার যাবে, এরকম। মানে আমাদের বিভিন্ন রকম এখানে পরিবহন ব্যবহার হবে, বিভিন্ন মোডের পরিবহন, স্থলপথে পরিবহন বা এয়ার পরিবহন বা কিংবা আমাদের জাহাজ, এই ধরনের বিভিন্ন রকম পরিবহন এখানে ব্যবহার হতে পারে। তা মাল্টিমোডাল ট্রান্সপোর্টাল ডকুমেন্টটি একাধিক পরিবহনের মাধ্যমে পণ্য পরিবহনের জন্য প্রযোজ্য। এই দস্তাবেজটি পণ্য ভার নেওয়া বা বোর্ড লোড করার নির্দেশাবলী, আচ্ছা, মানে তারপরে যা হয় আর কি, যে এখানে এই ডকুমেন্টে সব ধরনের আমাদের লিপিবদ্ধ করা থাকে, পণ্যের বিবরণ থেকে শুরু করে কোন কোন পরিবহনে যাবে সে সব কিছু আমাদের লেখা থাকে, এই আর কি। তারপরে আছে ইউসিবি 600 এর অধীনে বিভিন্ন পরিবহন নথির ট্রান্সশিপমেন্ট নিয়ে আলোচনা করুন। তো ট্রান্সশিপমেন্ট বলতে বিক্রেতার থেকে ক্রেতার কাছে যাত্রার সময় পরিবহনের একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমকে স্থানান্তরকে বোঝায়। তাহলে ট্রান্সশিপমেন্টটা হচ্ছে স্থানান্তর, মূলত এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে স্থানান্তরকে ট্রান্সশিপমেন্ট বলে। ইউসিপি 600 ট্রান্সশিপমেন্টকে যে কোনো ধরনের পরিবহনের মাধ্যম এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন হিসেবে সংজ্ঞায়িত করে। তাই ইউসিপি 600 অনুযায়ী যে কোনো মাধ্যমে আমরা পরিবহন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমকেই আমরা ট্রান্সমিশন বলে ইউসিপি 600 এটা আখ্যায়িত করেছে আর কি, ট্রান্সমিশন কাকে বলে। এর মানে হলো একটি পরিবহন নথি দ্বারা আচ্ছাদিত পণ্যগুলি, যেমন বিল অফ লেডিং, তাদের যাত্রা চলাকালীন পরিবহনের মোডের একটি ট্র্যাক বা প্ল্যান সরানো, মানে পরিবহন মোডে মানে আমরা এক মোড থেকে আরেক মোডে আমরা সরাতে পারি, মানে নিয়ে যেতে পারি। তো এখানে ইউসিপি 600 অধীনে ট্রান্সশিপমেন্ট নিয়ে আলোচনা করা হলো। এক নম্বর কম্বাইন বা মাল্টিমোডাল ট্রান্সফার ডেলিভারি। তাহলে কম্বাইন বা মাল্টিমোডাল কি, এটা আমরা পড়ে আসছি, আমরা বিভিন্ন রকম মোড যখন আমরা ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের কাছে কম্বাইন বা মাল্টিমোডাল মোড। আচ্ছা, তারপর বিল অফ লেডিং, কেইটে নির্দিষ্ট পরিবহনের একই মোডের মধ্যে এক জাহাজ থেকে অন্য জাহাজে স্থানান্তর। তাহলে এক জাহাজ থেকে অন্য জাহাজের যে স্থানান্তর সেটা হচ্ছে আমাদের কাছে বিল অফ লেডিং। চার্টার পার্টি বিল অফ লেডিং, এখানে কোনো নির্দিষ্ট উল্লেখ নেই। এয়ারপোর্ট ডকুমেন্ট, ক্রেডিট এ উল্লেখিত পরিবহন একই মোডের মধ্যে বিমান থেকে অন্য বিমানে স্থানান্তর। রোল অন রোল অফ ট্রান্সফার বা ডেলিভারি, ক্রেডিট এ উল্লেখিত পরিবহন মোডের মধ্যে পরিবহনে ফর্ম থাকা অন্য ফর্মে স্থানান্তর। তাহলে আমাদের ক্রেডিটে উল্লেখিত পরিবহনের মোডের মধ্যে এক পরিবহন থেকে অন্য পরিবহনে আমরা যে স্থানান্তর করি সেটা, অর্থাৎ আমাদের লেটার অফ ক্রেডিটের মধ্যে যে উল্লেখ থাকবে যে পরিবহন নথির কথা, সেই যে পরিবহনের কথা উল্লেখ থাকবে সেই পরিবহন থেকে অন্য পরিবহনের স্থানান্তরটাই হচ্ছে আমাদের কাছে রোল অন এবং রোল অফ ট্রান্সফার। যে একটা থেকে আমাদের নামাবে আরেকটাতে পণ্য উঠাবে, কুরিয়ার কোন নির্দিষ্ট উল্লেখ নেই। এগুলা আচ্ছা, এখানে পরিবহন নথি নিয়ে আমাদের আলোচনা চলছে। এখন পরিবহন নথি আবার আছে ট্রান্সপোর্ট ডকুমেন্টের পরিবহন নথিতে কি কি অসঙ্গতি, অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। একটি ট্রান্সপোর্ট ডকুমেন্টে কি কি অসঙ্গতি থাকতে পারে? বহু ধরনের অসঙ্গতি, 18টি অসঙ্গতি রয়েছে।
আপনার কমপক্ষে 7-8টি অসঙ্গতি মনে রাখতে হবে। বিলম্বে প্রেরণ, এটা একবার পড়লে আপনার মনে থাকবে। বিলম্বে প্রেরণ মানে পরিবহন নথিতে যে আমাদের যে সময়ের কথা লেখা থাকে সে সময়ের দেরিতে আমরা পণ্য প্রেরণ হতে পারে। বিলম্বে উপস্থাপন, পোর্ট লোডিং প্রেরণ দায়িত্ব গ্রহণ ডকুমেন্টের ক্রেডিট অনুযায়ী নয়, অর্থাৎ ক্রেডিট অনুযায়ী আমাদের লেটার অফ ক্রেডিট অনুযায়ী যেটা আমাদের দায়িত্ব গ্রহণ হওয়া উচিত সে আমাদের দায়িত্ব গ্রহণ হয় না। ডিসচার্জ বা চূড়ান্ত ডকুমেন্টারি, এখানে অনেকগুলো আছে, আপনার যেগুলো মনে থাকবে সেগুলো এখানে ইয়ে করবেন। ডিসচার্জ বা চূড়ান্ত গন্তব্য ডকুমেন্টারি ক্রেডিট অনুযায়ী নয়। পরিবহন নথিতে নির্দিষ্ট জাহাজ নির্দিষ্ট লোডিং পোর্ট দেখায়, কিন্তু অনবোর্ড নোটেশন উল্লেখিত জাহাজ বা বস্তুর প্রকৃত লোডিং পোর্ট অতিরিক্ত প্রমাণ সরবরাহ করে না। তাহলে পরিবহন নথিতে নির্দিষ্ট জাহাজ বা নির্দিষ্ট লোডিং এর পোর্ট দেখায় পরিবহন নথিতে, যে এই জায়গায় পোর্ট, এই পোর্টে আমাদের এটা খালাস হবে, লোডিং হবে, মানে মাল না হবে অথবা উঠাবে, কিন্তু লেখা আছে কিন্তু ডকুমেন্টটা শো হয় না, সেখানে ডকুমেন্টটা শো করা হয় না। ঠিক আছে, ট্রান্সশিপমেন্টে কার্যকর হয় যখন ডকুমেন্টারি ক্রেডিট বিশেষ করে এটি নিষিদ্ধ করে এবং আচ্ছা এখানে আইনের ধারার কথা বলা আছে, এটা বাদ দেন। লিডিং বিলে অনবোর্ড নোটেশন অনুপস্থিত থাকে, অনবোর্ড নোটেশন তারিখযুক্ত নয়, মানে এখানে অনেক কিছু আমাদের ঘাটতি থাকতে পারে, যে আমাদের মালের সাথে আমাদের পণ্যের ঘাটতি থাকতে পারে, যে আমাদের চালানে একটা লেখা আছে একটা, বা ট্রান্সশিপমেন্ট ডকুমেন্টে একটা লেখা আছে একটা, মানে মাল ঘাটতি আসতে পারে, মানে কমে আসছে, এরকম আমাদের থাকতে পারে। যে পণ্য ডেকে পাঠানো, এটা অনেক কিছু বলা আছে, এটা একটু পড়ে নেবেন। এটা অনেক কিছু, মানে আমাদের চালানের সাথে কি কি জিনিস আমাদের অসঙ্গতি থাকতে পারে সে অসঙ্গতির কথা এখানে আমাদের তুলব। তো অসঙ্গতি মূলটা হচ্ছে আমাদের টাইমিং এর কথা বলা আছে, যে টাইমে আমাদের এটা খালাস হওয়ার কথা বা যে টাইমে প্রেরণ করার কথা সে টাইমে প্রেরণ হয় না। আমাদের মালের আমাদের মিসম্যাচ থাকতে পারে, হ্যাঁ, মাল মিসম্যাচ থাকতে পারে, আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট না থাকতে পারে। এইভাবে আপনি যে কটা পারেন 7-8টা যে কটা পারেন দিবেন। যদি অসঙ্গতি প্রশ্ন, এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি আসে তাহলে আমরা এইভাবে 7-8টা পয়েন্ট দিব। আচ্ছা, এখানে বীমা নথির প্রধান প্রয়োজনীয়তাগুলো কি কি এখানে দিচ্ছে। বীমা নথির প্রধান প্রয়োজনীয়তাগুলো: উপযুক্ত নথি স্বাক্ষর করার ক্ষমতা, যাত্রা তারিখ, মানে প্রধান বীমা নথিতে। এরপর আসছে কি বীমা নথি, এতক্ষণ আমরা পরিবহন নথি দেখলাম, এখন আমরা ইন্স্যুরেন্স ডকুমেন্ট আসছে। ইন্স্যুরেন্স ডকুমেন্ট নিয়ে পরবর্তী সবগুলো আমাদের আলোচনা হবে, যে সবগুলো প্রশ্নে আমাদের ইন্স্যুরেন্স ডকুমেন্ট নিয়ে আলোচনা হবে। এতক্ষণ আমরা পরিবহন নথি দেখলাম, এরপর আমরা বীমা নথি আমরা আগামী দিন আলোচনা করব। অনেক মজার একটু অধ্যায় আমাদের, ওই 1 নাম্বার ছকের যে প্রশ্নটা, ওই প্রশ্নটা একটু মনে রাখবেন, তাহলে আপনারা এটা সহজে করতে পারবেন। ট্রেজারি ম্যানেজমেন্ট হবে, এরপর যাদের আছে তারা জয়েন করতে পারেন। তাহলে আজকে এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।